সুধী দর্শক, রেডিয়েন্ট কেয়ার চেতনায় নজরুল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের চৈতন্যে, আমাদের হৃদয়ে, আমাদের মননে, আমাদের বিবেকে তার সৃষ্টি সবসময় জাগরুক। কিন্তু সত্যিকার অর্থে আমাদের চেতনায় কতটা নজরুল এখনও আছে, আমরা কিভাবে তাকে লালন করছি, কিংবা আমাদের প্রায়োগিক জীবনে নজরুল কতটা বহমান, সেটি কিন্তু আলোচনার বিষয়। এবং এগুলো নিয়ে আমরা খতিয়ে দেখবার চেষ্টা করি যে নজরুল কোথায় আছেন। সুভাষ মুখোপাধ্যায় বলেছিলেন যে তিনি কোথায় ঘুমিয়ে আছেন সেটি আমাদের বিবেচ্য বিষয় নয়, নজরুল কোথায় জেগে আছেন সেটি আমাদের বিবেচ্য বিষয়। প্রিয় দর্শক, আজকে আমাদের আয়োজনে যারা উপস্থিত আছেন পরিচয় করে দিচ্ছি। আমাদের সঙ্গে আছেন দেশের বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক, আমাদের একজন প্রিয় মানুষ সৈকত হাবিব। আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী মোহিত খান। আর আজকে যারা বাজাবেন, কিবোর্ডে আছেন সজীব, তবলায় অপূর্ব। প্রথমেই যাব সৈকত হাবিবের কাছে। সৈকত, আসলেই নজরুল আমাদের কোথায় জেগে আছেন বলেন তো? মানে নজরুল এমন একটা বিষয়, আর আমরা যে জায়গায় আছি, মানে ছোট্ট করে একটু বলতে হয় যে একটা জিনিস চিন্তা করে যে 1899 সালে যখন বাংলা মানে ভারতবর্ষ পরাধীন এবং মুসলমানরা হচ্ছে পিছিয়ে পড়া, সেরকম একটি জায়গা থেকে নজরুলের জন্মগ্রহণ এবং তার যে বিস্তার, তার যে ব্যাপকতা। এবং আজকে আমরা দাঁড়িয়ে আছি 2024 সালে। আমরা আসলে কি মানে কোথায় পৌঁছেছি, বা আমরা কি আসলে পৌঁছেছি নাকি আরও পিছনে চলে গেছি, এটা একটা ব্যাপার। আর একটা জিনিস আমার কাছে মনে হয় যে মানে স্বশিক্ষা মানুষকে কতদূর প্রসারিত করতে পারে সেটা কিন্তু দেখিয়েছেন রবীন্দ্রনাথ এবং নজরুল দুজনেই, যে জ্ঞান এবং প্রজ্ঞা, চিন্তা এবং সৃষ্টি কতদূর প্রসারিত হতে পারে। শুধু একাডেমিক নয়, হ্যাঁ, মানে কেবলমাত্র কিন্তু আমার দুর্ভাগ্য যে আমাদের এই সমস্ত সার্টিফিকেটধারী অশিক্ষিত, এবং যাদেরকে আমি বলি স্বামী মূর্খানন্দ, হ্যাঁ, এই মূর্খানন্দরা নজরুলকে না পড়ে না জেনে যেভাবে লেখে আজকে ফেসবুকে, ইউটিউবে বা বিভিন্ন বক্তৃতায়, এমনকি আপনার স্কুল কলেজের শিক্ষক পর্যন্ত মানে এত মিস ইনফরমেশন শুধু শুনে এবং আমি বলি যে পাকিস্তানি যে প্রচার মানে যে বমন উদ্রেককারী প্রচারণা, সেটারই এখনও বিস্তার। কারণ নজরুল তো আমরা কেউ পড়ি না, আমরা যে অত বড় বড় কথা বলি, আমি সন্দেহ করি যে আমাদের তথাকথিত শিক্ষিতদের মধ্যে কতজন ঠিক বিদ্রোহী কবিতাটি পুরোপুরি পড়েছেন বা শুনেছেন। একদম সত্যি কথা, সত্যি কথা। তো আপনার এই যে অনুভব যে আসলেই নজরুলকে আমরা প্রকৃত পড়ি না, এখন আপনি দেখুন স্কুলে, বিশ্ববিদ্যালয়ে কিংবা আমাদের পাঠ্যপুস্তকগুলোতে নজরুলের যে রচনাগুলো থাকা দরকার, যেটি পড়ে আমাদের তরুণ প্রজন্ম, আমাদের শিশুরা, তাদের মনোবিকাশ হবে, তারা প্রজ্ঞাবান হবে, তারা দেশপ্রেমিক হবে, তারা বাংলা ভাষাকে বুঝবে, সেই টেক্সটই তো তৈরি হচ্ছে না। মুশকিল হচ্ছে শিক্ষাকে তো আমরা একটা পণ্যে পরিণত করেছি, কি সরকারি কি বেসরকারি। আর যেই জাতি ভাষার জন্য জীবন দেয়, তার 52 সালের পর আজকে কত বছর দেখেন যে এখন পর্যন্ত শিক্ষা মানে ভাষার জায়গাটি এখন পর্যন্ত কিন্তু ঠিক হলো না। এবং আমাদের মানে গ্রামে গঞ্জে পাড়ায় পাড়ায় আমরা কিন্ডারগার্টেন ফলাচ্ছি, এবং আমরা আমাদের সন্তানরা কতটা ভুল ইংরেজি জানে এবং বাংলা কত কম জানে আমরা বলছি আমার বাচ্চা। এবং আমি সবচেয়ে আমার কাছে বিস্ময়কর লাগে, আমাদের অনেক লেখক বুদ্ধিজীবীকে বলতে শুনি আমার বাচ্চা তো বাংলা বলতে পারে না, এবং খুবই আবৃত্তির ঢঙে, হ্যাঁ, এবং খুবই মানে খুবই গর্ব করে মানে এই যে হিপোক্রেসি এবং এই যে ভণ্ডামি, এগুলোর বিরুদ্ধে নজরুল কিন্তু আমাদেরকে আচ্ছা করে চাপকেছেন। কিন্তু আমাদের চামড়া এত মোটা এবং এত ভারী যে আমাদের কিছুতেই কিছু হয়, এবং আমরা এখনো মতো শিক্ষার কাঠামো, শিক্ষার ভাষা আমরা এখনো ঠিক করতে পারি না। এখন আমরা বানান রীতি ঠিক করতে পারি। হ্যাঁ, বানান তো, এবং যে আপনি ধরেন প্রাথমিক গণশিক্ষা যেটা একটা জাতিকে তৈরি করে, শিশুকে তৈরি করে, আপনি তার ভাষার জায়গাটা আজও মীমাংসা করতে পারলেন না। কিন্তু আপনি বলেন যে 52 সালে আমরা পৃথিবীর প্রথম, যদিও ঠিক না। ভাষার চেতনা কোথায়, 71-এর চেতনা কোথায়, মুক্তিযুদ্ধের চেতনা কোথায় আপনার মধ্যে, আপনি কোথায় পৌঁছেছেন? এখন নজরুলের প্রসঙ্গ আসলে এই প্রসঙ্গগুলো খুব আসে যে একটা মানুষ আজ থেকে 70-80 বছর আগে যে স্পিচ দিয়েছেন সাংবাদিকতা, বুদ্ধিবৃত্তি, চিন্তা নিয়ে, শুধুমাত্র সৃজনশীল রচনা নয়, আমরা তরুণদের উপরে তার যে মানে পর্যবেক্ষণ তরুণদের নিয়ে, ভারতবর্ষের তরুণদের নিয়ে, বাংলাদেশের তরুণদের, সেটাই তো প্রতিফলিত হচ্ছে নানা আন্দোলনে, নানা বিপ্লবে। এবারের বিপ্লব তাই ঘটেছে, কিন্তু সেখানে নজরুল কতটা প্রতিফলিত এবং নজরুলের আদর্শ কতটা মানে আমরা অন্তরে ধারণ করেছি, ব্যাপারে আমি একটু সন্দেহ করতে চাই। মানে বিপ্লব
মানে যে কোনো বিপ্লব বা যে কোনো আন্দোলনের পিছনে অবশ্যই পূর্ববর্তী লেখক, শিল্পী এবং বুদ্ধিজীবীদের প্রেরণা থাকে, কিন্তু সেটা আমরা কতটা লালন করে, কতটা ধারণ করে বা কতটা বিশ্বাস করে করি, নাকি কেবল স্লোগান দেই, এই জায়গাটা আসলে একটু ফয়সালা হওয়া দরকার। ফয়সালা হওয়া দরকার। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা মোহিত খানের কাছে যাব। মোহিত খান, কোন গানটি শুনবো? আমি শুরুতে আমার খুব পছন্দের একটি গান নিয়ে শুরু করছি। আমার ধারণা সবারই গানটা খুব পছন্দ। আমি বাতাস হইয়া জড়াইব কেশ, বাতাস হইয়া জড়াইব কেশ, বেনি যাবে যবে খুলিতে তবু আমারে দেব না ভুলিতে। আমি চিরতরে দূরে চলে যাব তবু আমারে দেব না ভুলিতে। আমি চিরতরে দূরে চলে যাব তবু আমারে দেব না ভুলিতে। আমি বাতাস হইয়া জড়াইব কেশ, বাতাস হইয়া জড়াইব কেশ, বেনি যবে যাবে খুলিতে তবু আমারে দেব না ভুলিতে। আমি চিরতরে দূরে চলে যাব তবু আমারে দেব না ভুলিতে। তোমার সুরের নেশায় যখন ঝিমাবে আকাশ, কাঁদিবে পবন। তোমার সুরের নেশায় যখন ঝিমাবে আকাশ, কাঁদিবে পবন। রোদন হইয়া আসিব তখন, রোদন হইয়া আসিব তখন। তোমার বক্ষে দুলিতে তবু আমারে দেব না ভুলিতে। আমি চিরতরে দূরে চলে যাব তবু আমারে দেব না ভুলিতে। আসিবে তোমার পরম উৎসব, কত প্রিয়জন কে জানে। মনে পড়ে যাবে কোন সে ভিখারি, পাইনি ভিক্ষা এখানে। তোমার কুঞ্জ পথে যেতে হায়
বেদনায় তোমার কুঞ্জ পথে যেতে হায় চমকে থামিয়া যাবে বেদনায় দেখিবে কে যেন মোরে মিশে আছে দেখিবে কে যেন মোরে মিশে আছে তোমার পথের ধুলিতে তবু আমারে দেব না ভুলিতে আমি চিরতরে দূরে চলে যাব তবু আমারে দেব না ভুলিতে আমি বাতাস হইয়া জড়াইব কেশ বাতাস হইয়া জড়াইব কেশ বেনি যবে যাবে ভুলিতে তবু আমারে দেব না ভুলিতে আমি চিরতরে দূরে চলে যাব তবু আমারে দেব না ভুলিতে। মোহিত খান, অসাধারণ গাইলেন আপনি। কি আবেগ দিয়ে, কি বেদনা দিয়ে, কি অভিমান দিয়ে নজরুল এই গানটি গেয়েছেন, লিখেছেন। আজ প্রায় 100 বছর আমরা নজরুলের গান শুনি এবং সত্যি আমরা তাকে ভুলিনি। নজরুল কৃষকের মুক্তি চেয়েছিলেন, শ্রমিকের মুক্তি চেয়েছিলেন। প্রতিটি মানুষ যারা শ্রমজীবী, এমনকি শিক্ষক, এমনকি ছাত্র, প্রতিটি পেশার মানুষের উনি মুক্তি চেয়েছিলেন। স্বাধীনতা চেয়েছিলেন, মত প্রকাশের স্বাধীনতা। এবং আমি মনে করি নজরুল হচ্ছে ভারতবর্ষ রেনেসাঁর সর্বশেষ প্রায়োগিক সন্তান, যিনি জীবন দিয়ে শুধু তাত্ত্বিক নন, তিনি প্রয়োগ করেছেন রেনেসাঁকে বাস্তবে তার কর্মে। কিন্তু সেই রেনেসাঁর ধারাবাহিক রূপ এখনকার যারা বুদ্ধিজীবী আছেন তারা কি কিছুটা হলে স্পর্শ করেন? মুশকিল হলো যে আমরা বোধহয় যা বলি তা বিশ্বাস করি না, এবং যা করি সেটা কি দাঁড়ায় থেকে হয়তো করি না। হ্যাঁ, এবং আপনি দেখেন যে এই দেশের জনগণ সেই কত বছর ধরে, ইংরেজদের 200 বছরের গল্প তো অনেক পুরনো, তারপরে ভারতবর্ষ স্বাধীন হলো, তারপর আমরা 71-এর স্বাধীন হলাম। হ্যাঁ, এত রক্ত, এবং 90 সাল থেকে এই যে 2024 পর্যন্ত এই যে একটি জাতির মুক্তির আকাঙ্ক্ষা এবং ক্রমাগত মার খাওয়া, পরাজিত হওয়া। হ্যাঁ, নজরুল না এগুলো খুব ভালোভাবে রিড করেছিলেন। এবং দেখেন, আপনি নিশ্চয়ই জানেন এটা, যে 20-এর দশকে নজরুল বলছেন ভারতের 1 ইঞ্চি পরিমাণ জায়গা পরাধীন থাকবে না, ব্রিটিশের এখানে কোনো জায়গা নাই। তো যখন সুভাষ বসু এই কথা বলে নাই, মহাত্মা গান্ধী এই কথা বলে নাই, চিত্তরঞ্জন এই কথা বলে নাই, তখন নজরুল বলছেন 1922-23 সালের সম্ভবত। তো এই যে জায়গাটি, আমি এখনও খুব বিস্মিত হই, এবং আমার কাছে খুব মনে হয় দুঃসাহসতা। হ্যাঁ, যে একটা মানুষ, একজন কবি এবং তরুণ, উনি বলছেন 1 ইঞ্চি পরিমাণ, 1 অনুপরিমাণ জায়গা খালি থাকে, তোমাদের এখানে কোনো জায়গা নাই। কিন্তু সেই নজরুলের পরে তো ভারতবর্ষ ভাগ হলো, আমরা আবার পাকিস্তানি পেতাত্তাদের কবলে পড়লাম, তারপর আমরা নিজেরা এত রক্ত, এত মৃত্যু, এত হত্যার মধ্যে আমরা স্বাধীন হলাম, এবং আমরা আবার স্বৈরশাসনের মধ্যে ঢুকলাম, আবার রক্ত দিলাম, আবার বেরিয়ে আসলাম, গণতন্ত্র কায়েম করলাম, আবারও রক্ত দিলাম, আবারও এই যে ব্যাপারগুলো, যে পৌনপণিকতা, যে বারবার জনগণ মার খাচ্ছে, পরাজিত হচ্ছে, জনগণ প্রতারিত হচ্ছে, এবং যে যায় লঙ্কায় সে রাবণ হয়ে উঠছে, এগুলো নজরুল খুবই ভালোভাবে রিড করেছিলেন। তো যদি ওইটা বিচার করি, তাহলে আসলে এখনও বাঙালি বা বাংলাদেশের মুক্তি এখনও স্বপ্নের মতো, এবং নজরুলের স্বপ্ন এখনও খুবই দুঃখজনক যদিও এটা, যে এখনও অপরিত, এবং আমাদেরকে এখনও তার চেতনার গল্প বলতে হচ্ছে, এবং সেটা কত বছর। যে আমার কৈফিয়ত কবিতার মধ্যে তিনি বলছেন যে আমাকে নানা রকম লোকে নানা তকমা দেয়, কিন্তু আমি আসলে এসবের কিছুই নই। আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম নিতে এসেছিলাম, সেই প্রেম পেলাম না বলে
অভিমানে চলে যাচ্ছি। তিনি তো অভিমান করে চলে গেছেন, কিন্তু তিনি যে সত্যগুলো উচ্চারণ করেছেন, যেরকম বলছেন এখনও ব্যাংকে পাষাণ স্তূপের মতো টাকা জমা হয়ে আছে আর অনাহারে মানুষের প্রাণ যাচ্ছে, এখনও কি সেই অবস্থার কোনো পরিবর্তন হয়েছে? পরিবর্তন করতে আজকেই দেখেন সমকালে একটা রিপোর্ট, হ্যাঁ, যে ভূমিমন্ত্রীর 360টি বাড়ি ইংল্যান্ডে। মানে এইটা কি কোনো মানুষের দরকার আসলে? না, ঘটনা হচ্ছে যে এইটা কি কোনো রাষ্ট্রের মিনিমাম কোনো সুস্থতার প্রমাণ হতে পারে যে একটি ব্যক্তি, একজন মন্ত্রী, তার 360টি বাড়ি? আমার তো মাঝে মধ্যে মনে হয় যে এই লোকটিকে, হ্যাঁ, মানে 360টি টুকরা করে 360টি বাড়িতে তার পূজা মণ্ডপ স্থাপন করা হোক, যাতে করে জনগণ দেখে যে বাড়ি কী কাজে লাগে। যেই দেশের হাজার হাজার মানুষ নিরাশ্রয়ী, সম্প্রতি বন্যায় দেখেন, বন্যায় তো অসংখ্য মানুষ নিরাশ্রয় হয়ে গেছে, কত মানুষের দুর্ভোগ, এবং এই দেশের কত মানুষ এখনো বেকার, কত মানুষ কত কষ্ট করে মধ্যপ্রাচ্যে গিয়ে আগুনে পুড়ে, হ্যাঁ, পানিতে ডুবে গিয়ে টাকা পাঠাচ্ছে। আর এখানে একজন মন্ত্রী, তিনি 360টি বাড়ি, আমরা একটা মন্ত্রীকে দেখছি, একটা মন্ত্রী মানে 360টি বাড়ি, আর 100 মন্ত্রী আছে, সেই 100 মন্ত্রীর তাহলে কয়টা বাড়ি আছে? তো এইটা কোনো রাষ্ট্র হতে পারে? এটা কোনো ব্যবস্থা হতে পারে? এবং তার কোনো জবাবদিহিতা নেই। কোনো জবাবদিহিতা হবে কোত্থেকে? কারণ হচ্ছে যে আপনি যখন নাকি উন্নয়ন করেন লুটপাটের জন্য, কারণ আপনি রাস্তা ঠিক করবেন না, কিন্তু আপনি ফ্লাইওভার করবেন যাতে আপনি বহু গুণে লুটপাট করতে পারেন। আপনি মেগা প্রজেক্ট নেবেন যাতে আপনি মানে ব্যাপকভাবে ডাকাতি করতে পারেন, জনগণের সম্পত্তি লুটপাট করতে পারেন। তো এই যদি হয় সিস্টেম, এই যদি হয় পদ্ধতি, এবং এরকম নির্ভয়ে, এরকম অকুণ্ঠভাবে কোনো রাষ্ট্রে এরকম লুটপাট হয়, এর মধ্যে আফ্রিকার কয়েকটি সামন্তবাদী রাষ্ট্র ছাড়া কোনো দৃষ্টান্ত নাই। তো এইটা আসলে কি? এদের বিরুদ্ধেই তো নজরুল বলছেন। হ্যাঁ, অবশ্যই। এবং উনি শোষণের বিরুদ্ধে এত উচ্চকণ্ঠ, এবং সাধারণ মানুষের যেই কবিতাটির কথা আপনি বললেন, এবং তো একটি মানে এটা কি মানে আসলে বলতে গেলে এটা খুবই মানে অদ্ভুত লাগে। তার কুলিমজুর কবিতায় কিন্তু বলছেন, আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়ি আছে দেনা, শুধিতে হইবে ঋণ, হাতুড়ি শাবল গাইতে চালায়, ভাঙিল যারা পাহাড়, পাহাড় কাটা সে পথের দুপাশে, পড়িয়া যাদের হাড়, তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদেরই গান, তাদেরই ব্যতীত বক্ষে পা ফেলে আসেন অবউত্থান। এইসব মানুষের বুকের উপরে পা ফেলেই এই জন্য অবউত্থানগুলো হচ্ছে, 100-360টা বাড়ি হচ্ছে, ফ্ল্যাট হচ্ছে, হাজার হাজার কোটি টাকা পাচার হচ্ছে। আমরা কি সেই জায়গাগুলোতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবো? এখন আশাবাদী হওয়া ছাড়া তো আমাদের কোনো মুক্তি নাই। আমরা বারবার মার খেয়েছি, আবার ঘুরে দাঁড়িয়েছি, আবার উঠে দাঁড়িয়েছি, এখনও স্বপ্নই দেখতে হচ্ছে। কিন্তু আমি আবার এটাও বলি যে জনগণ যদি তার ভিতর থেকে জেগে না ওঠে, জনগণ যদি তার শিক্ষা সংস্কৃতি এবং তার শিল্প সংস্কৃতিকে না পাঠ করে, না বুঝে, হ্যাঁ, কেবলমাত্র ভোটের দিকে, হ্যাঁ, এবং শাসক গোষ্ঠীর দিকে তাকিয়ে থাকে যে শাসকরা আমাদের উদ্ধার করবেন, এটা কিন্তু জনগণের উপলব্ধি করতে হবে। এবং এটা নজরুলও খুব ভালো করে বলছে, আমাদের কোনো মসজিদ নেই, আমাদের কোনো ত্রাণকর্তা নেই, আমাদের ত্রাণ আমাদের নিজেদের। ত্রাণকর্তা হিসেবে আমার নিজেকে আবির্ভূত হতে হবে, আপনাকে, আমাকে, প্রতিটা ব্যক্তিকে। কারণ আসলে আমরা তো শাসক গোষ্ঠীদেরকে দেখছি, তো যাদেরকে আমরা গণতন্ত্র দেখলাম, স্বৈরতন্ত্র দেখলাম, হ্যাঁ, আমরা নানা রকম দেখলাম, হ্যাঁ। তো এখন এইটা কিন্তু বুঝতে হবে যে নজরুল আবার এই কথাটা বলছে, তোমার অধিকার, তোমার যে শক্তি। কারণ উনি নজরুল সাংবাদিকতার মধ্যে তার, যদি আমরা, আপনি সেটা জানেন, আপনি বহুদিন নজরুল ইনস্টিটিউটে ছিলেন, যে উনি কিন্তু বারবার তার সাংবাদিকতার মধ্যে কিন্তু অত্যন্ত সাহসী, অত্যন্ত বীরের ভূমিকা, পত্রিকা বন্ধ করা হয়েছে, জেলে যেতে হয়েছে। কারণ হচ্ছে যে, তো এটা আমি বলতে চাই যে এখানে আমাদের কোনো ত্রাণকর্তা বা মসিহ নেই, আমাদেরকেই, এই জনগণকেই জাগ্রত হতে হবে, নতুবা আসলে কেউ আমাদেরকে ত্রাণ বা মুক্তি দিতে পারবে না। এখন জনগণ কি জাগবে, জনগণ কি চেতনাদারী হবে, নাকি জি হুজুর করবে? এটা আসলে এই যে যখন স্বদেশী আন্দোলনে সমস্ত তরুণরা জেলে যাচ্ছিল, আর কেউ কোনো কথা বলছে না, রবীন্দ্রনাথও বলছে না, তখন নজরুল বললেন যে রবির কিরণ ছড়িয়ে পড়ে দেশ হতে আজ দেশান্তরে, কিন্তু সে কর পৌঁছল নামা অন্ধকার আর বন্ধ ঘরে। মানে রবীন্দ্রনাথের সেই কিরণটা হয়তো পৃথিবীব্যাপী যাচ্ছে, কিন্তু আজকে কারাগারে যারা ধুকে ধুকে মরছে তাদের কাছে পৌঁছচ্ছে না। এত সাহসের সঙ্গে ভারতবর্ষে আর কোনো লেখক, কোনো কবি, কোনো শিল্পী কথা বলেননি নজরুল ছাড়া। এই জন্য নজরুল প্রাতঃস্মরণীয়। নজরুল আমাদের জাতীয় কবি, আমরা অন্তরে তাকে লালন করি। যারা আমরা লালন করি, আমরা নজরুলকে লালন করি। আপনি কি মনে করেন? ঘটনা হচ্ছে যে লালন করার অর্থ কিন্তু অনেক বড়। তাকে পাঠ, তাকে চর্চা, তার দর্শনকে বোঝা, তার চিন্তাকে মানে তার কাঁধে নেওয়া, হ্যাঁ, প্রায়োগিকতার জায়গায় নিয়ে যাওয়া,
এবং সেটা কি হচ্ছে কি না, মানে বা মানে আমরা যে মানে প্রকৃষ্টরূপে পাঠ করা এবং প্রয়োগ করা। কারণ হচ্ছে নজরুল কিন্তু দার্শনিকও বটেন একজন, কারণ উনি হচ্ছেন মৌলিক লেখক, মৌলিক চিন্তক, এবং তার যে বিবেচনাবোধ, তার যে বোধ, হ্যাঁ, নজরুল মানে এটা মনে করার কিছু নাই যে নজরুল মানে আসমান থেকে পড়া একটা কবি, যেমন অনেকে মনে করে আর কি, কিন্তু আসলে তা না। কারণ তার যদি আপনি বর্তমান বিশ্ব সাহিত্য প্রবন্ধটি পড়েন, যে বর্তমান বিশ্ব সাহিত্য, যে একটা লোক কত স্মার্টলি তার সময়ের বিশ্ব সাহিত্য পাঠ করছেন, আবার একই সঙ্গে কৃষক শ্রমিকের দুঃখ দেখতেছেন, সেগুলো তিনি তার সাংবাদিকতায় প্রয়োগ করতেছেন, তার চিন্তায় আনতেছেন। এখন এই বিষয়গুলো হয় কি, যে আমরা অনেক কথা বলতে পারি আসলে, সত্যি কথা বলতে, কিন্তু আমরা মানে কাজের জায়গায় বা আমরা যখন ক্ষমতার জায়গায় যাই, বা আমরা যখন বিভিন্ন পদে, যেই ছোটো বড়ো যাই হোক না কেন, আমরা কিন্তু ঠিক মানে ঠিক কর্মীর ভূমিকা পালন করি না, বা আমরা ঠিক মানে কি বলবো, যে আমরা ঠিক সত্যিকার অর্থে যে রোল প্লে করা, যে আমার যেটা প্রকৃত রোল, মানে একজন কর্মী হিসাবে, সংগঠক হিসাবে, বা একজন নাগরিক হিসাবে, এই জায়গাগুলো কিন্তু আমাদের অনেক ঘাটতি আছে বলে মনে হয়। ফলে এখানে পৌঁছাতে হবে আমাদেরকে একটু কষ্ট করে, চর্চা করে। অনেক ধন্যবাদ সৈকত হাবিব, আপনি সত্য উচ্চারণ করেছেন। আমাদের আরও সত্য উচ্চারণ করতে হবে। নজরুল আমাদের আদর্শ, এবং অবশ্যই নজরুলের সেই কথা, গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নয় কিছু মহিয়ান। মানুষই তো আমাদের একমাত্র কাঙ্ক্ষিত জায়গা, যেখানে পৌঁছতে হবে মনুষ্যত্বের কাছে, মানুষের কাছে। অনেক ধন্যবাদ। মোহিত খান, কোন গানটি শুনবো? এবারে গাইছি এটি রাগাশ্রয়ী গান, ভীম পলশ্রী মিশ্র রাগের গান বাধা গাইছি। কেন আনো ফুল ডোর, আজি বিদায় বেলা। কেন আনো ফুল ডোর, আজি বিদায় বেলা। মোছো মোছো আখিলো যদি ভাঙিল মেলা। কেন আনো ফুল ডোর, আজি বিদায় বেলা। কেন আনো ফুল ডোর, ও গো কেন আনো ফুল ডোর, আজি বিদায় বেলা। মোছো মোছো আখিলো যদি ভাঙিল মেলা। কেন মেঘে স্বপন আনো মরুর চোখে। কেন মেঘে স্বপন আনো মরুর চোখে। ভুলে দিও না কুসুম যারে দিয়েছো হেলা। কেন আনো ফুল ডোর, আজি বিদায় বেলা। যবে
শুকালো কানন এলে বিধুর পাখি যাবে শুকালো কানন এলে বিধুর পাখি লয় কাটা ভরা লয়ে কাটা ভরা প্রাণ কি নিঠুর খেলা যদি আকাশ কুসুম যদি আকাশ কুসুম পেলি চকিতে কবি চলো চলো মুসাফির ডাকে পারে ভেলা কেন আনো ডোর আজি বিদায় বেলা মোছো মোছো আখিল যদি ভাঙিল বেলা কেন আনো ফুলডোর আজি বিদায় বেলা আজি বিদায় বেলা আজি বিদায় বেলা। মোহিত খান, আপনার কাছে একটি প্রশ্ন আমার, যে আপনি নজরুলের গান কেন বেছে নিলেন? নজরুলের গানই কেন করেন? ছোটবেলা থেকে যখন ঠিক বুঝি না তখন থেকে কেন যেন নজরুলের গানের সুর আমাকে তখন থেকেই টানতো। তো তখন থেকেই নজরুলের গানের চর্চা করা এবং সেখান থেকে আসা, এবং পরবর্তীতে যখন একটু বড় হলাম নজরুলের গানের কথা বোঝা শুরু করলাম, বা তার যে রাগ রাগিনী নিয়ে যে তার যে খেলা করা, মানে এগুলো যখন একটু বুঝলাম তখন আমি একেবারে নজরুলে নিবেদিত হয়ে গেলাম। অনেক ধন্যবাদ। শেষ করছি, শুধু একটা প্রশ্ন করব, কেন নজরুলকে ভালোবাসেন? এরকম দ্রোহী, এরকম প্রেমিক, এরকম সাহসী, হ্যাঁ, এবং এত অনুভূতিশীল, এত সৃষ্টিশীল, মাত্র 22 বছর শিল্পচর্চা করছেন, দেখেন তার কী সম্ভার, হ্যাঁ, মানে, এবং আমি তো আগেও আপনাকে বলেছি যে এরকম একটা দাস্য মনোভাব সম্পন্ন জাতি, পরাজিত জাতির মধ্যে এরকম একটি মানে শৈল্পিক বীরের জন্ম, এরকম একটা সাহসী মানুষের জন্ম, এরকম একটি, হ্যাঁ, এরকম একটি মানে কি বলবো, যেরকম একটি মেরুদণ্ড সম্পন্ন ব্যক্তির জন্ম, তাকে ভালো না বেশি কি পারা যায়? অনেক ধন্যবাদ। আজকে আমাদের আয়োজনে সৈকত হাবিব অসাধারণ সব কথা বললেন, অনেক ধন্যবাদ। মোহিত খান চমৎকার গাইলেন, বাজালেন সজীব এবং অপূর্ব, সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা। প্রিয় দর্শক, রেডিয়েন্ট কেয়ার চেতনায় নজরুল অনুষ্ঠানে আমরা বলবার চেষ্টা করেছি যে নজরুলকে কেন আমরা ভালোবাসি, নজরুল কেন আমাদের প্রয়োজন, নজরুল কোথায় কোথায় জেগে আছেন এবং কেন জেগে থাকবেন আমাদের চেতনায়। চলুন আমরা নজরুলের যে প্রজ্ঞা, নজরুলের যে দর্শন, নজরুলের যে মানবিক মূল্যবোধ, সেটি আমরা আমাদের হৃদয়ে ধারণ করি এবং আমরা আমাদের দেশকে পুনর্গঠন করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।